দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে আমি তৌফিকুল ইসলাম খান কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক আমরা আজকে আলোচনা করব আমাদের এক অর্থনীতির একটি বিশেষ দিক আমাদের অভিবাসী শ্রমিকদের অধিকার সম্পর্কে। আমার সাথে আলোচনা করবার জন্য দুজন বিশেষ অতিথি আমাদের সাথে আছেন। আমার সাথে আছেন সুমাইয়া ইসলাম, তিনি নির্বাহী পরিচালক বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র, এবং আমার সাথে আছেন আবুল বাশার, তিনি প্রকল্প পরিচালক, তিনি হেলভিটাস বাংলাদেশ নামের একটি নট ফর প্রফিট অর্গানাইজেশন আছেন, এবং তিনি মূলত আমাদের যে অভিবাসী শ্রমিকরা আছেন তাদের অধিকার নিয়ে কাজ করেন। সুতরাং তাদের দুজনেরই খুবই সম্যক ধারণা রয়েছে আমাদের অভিবাসী শ্রমিক এবং যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি তাদের যে চ্যালেঞ্জ এবং তাদের যে সম্ভাবনা সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আলোচনা শুরু করবার আগে আমরা বিটিভির একটি ছোট প্রতিবেদন আছে, সেটা দেখে নিই। সৌদি আরবে যেতে হলে একজন নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে যেতে হয়, গিয়েও ওই নিয়োগকর্তার অধীনে কাজ করতে হয়। এর ব্যতিক্রম হলে কর্মী অবৈধ হিসেবে গণ্য হবেন। এসব বাধা থাকলেও সৌদি আরবে ভর করে আবার বাড়ছে বিদেশি কর্মসংস্থান। 2034 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। ইতোমধ্যে দেশটিতে ফুটবল অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে জোরে সোরে, ফলে বিদেশি কর্মীর চাহিদা বেড়ে চলেছে নিয়মিত। সেই সুযোগে এবছর বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীর 60% গেছে সৌদি আরবে। সর্বশেষ গত 2 মাসে বিদেশে কর্মসংস্থানের 80% বেশি হয়েছে দেশটিতে। তবে নির্দিষ্ট শ্রমবাজারে নির্ভরতা সবচেয়ে বড় দুর্বলতা, যা দীর্ঘ সময় কাটিয়ে ওঠা যায়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক প্রবাসী বান্ধব পদক্ষেপ নিয়ে চলেছে। এখন আর আগের মতো সিন্ডিকেট তৈরির সুযোগ নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেন হচ্ছে পাসপোর্ট নিয়ে। 15 ডিসেম্বর থেকে পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া এবং সৌদি আরবে প্রথম। তারপর উনারা বলেছেন 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমস্ত পাসপোর্ট পাঠানো সম্ভব হবে, এমআরপি পাসপোর্ট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ইতোমধ্যে ব্রুনেইয়ে শ্রমবাজার চালু করা হয়েছে, রাশিয়ায় কর্মী যাচ্ছে। ইউরোপে দক্ষ কর্মীর চাহিদা বেশি, তাই দক্ষতা বাড়ানোয় জোর দেওয়া হয়েছে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে শিগগিরই সভা হবে 2 দেশের। আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা পান, এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। বেসরকারি খাতে কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বয়রা জানিয়েছে, বিভিন্ন দেশে শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় মূলত সৌদি আরবেই কর্মী যাচ্ছে এখন। দেশটির অবকাঠামো নির্মাণে কর্মীর চাহিদা আসছে। এটি ধরে রাখতে 2 দেশের কারিগরি কমিটির সভা ডেকে বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনার ওপর জোর দিচ্ছেন তারা। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। আমরা সার্বিকভাবে মোটা দাগে যে 4টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে করি অভিবাসক শ্রমিকদের ক্ষেত্রে, তার মধ্যে একটা হলো যে অন্য যে কোনো দেশের তুলনায় আমরা স্বল্প দক্ষ শ্রমিক অনেক বেশি পাঠাই, ফলে আমাদের শ্রমিক প্রতি যে মজুরিটা আমাদের পাওয়ার কথা সেটা আমরা কম পাই। দ্বিতীয় আমরা যেটা একটা দেখি সেটা হলো যে অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশ থেকে শ্রমিক যাওয়ার ক্ষেত্রে খরচটা অনেক বেশি, যে কারণে বাংলাদেশের যে শ্রমিকরা যান তাদের একটা বড় অংশই সেই টাকাকে পরিশোধ করতে করতেই তাদের কষ্ট হয়ে যায়। তৃতীয় একটা বড় বিষয় হলো যে আমরা দেখি যে আমাদের একটা বড় অংশের শ্রমিক আছেন যারা অবৈধভাবে হয়তো সেখানে বসবাস করছেন, কারণ যাওয়ার খরচটা বেশি, ফলে যে সময়ের জন্য যান তার থেকে অনেক বেশি সময় তারা থাকতে চান এবং সার্বিকভাবে শ্রম অধিকারের বিষয়গুলো তাদের দুর্বলতম জায়গায় থাকে। আবুল বাশার, আপনার সাথে আলোচনা শুরু করব। প্রথম যেই চিন্তার জায়গাটা আমরা অভিবাসী শ্রমিকদের দেখি সেটা হলো যে অনেক খরচ বাংলাদেশ থেকে একটা শ্রমিক যাওয়ার ক্ষেত্রে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশের কথাই যদি বলি, নেপালের মতোই আমরা কাছাকাছি বিষয়েই আমরা শ্রমিক পাঠাই, তার তুলনায় 2 গুণ 3 গুণ খরচ করে আমাদের শ্রমিকরা বিদেশে যান। এইটার কারণটা কি? বাংলাদেশ থেকে যে আমাদের শ্রমিকরা বিভিন্ন দেশে কাজ করতে যান, তার খরচ এক এক দেশের এক এক রকম, কিন্তু গড়পড়তা খরচটা বেশি অন্য দেশের তুলনায়। এটার একটা বিশেষ কোনো কারণ নেই।
এমন না যে বাংলাদেশি শ্রমিকরা বিদেশে গেলে অনেক খরচ হবে। খরচটা হয়েছে পুরোপুরি এই প্রক্রিয়াগত কারণে। বাংলাদেশ থেকে যে শ্রমিকদেরকে রিক্রুট করা হয়, বিভিন্ন রিক্রুটিং এজেন্সিরা যে রিক্রুট করে তাদেরকে, রিক্রুটমেন্ট প্রক্রিয়ার আগে থেকে তাদের খরচটা শুরু হয়ে যায় এবং বিদেশ যাওয়া পর্যন্ত আমরা যে খরচটা দেখতে পাই সেটা হচ্ছে একটা হচ্ছে ফর্মাল রুলসে দেখা যায়। প্রাতিষ্ঠানিকভাবে যেটা দেখা যায় এক এক দেশের খরচ এক এক রকম। ধরো যাক মালয়েশিয়াতে যেটা খরচ হবে ৮০,০০০ টাকা, সৌদি আরবের জন্য মাইগ্রেশন ফি হচ্ছে ১,৬০,০০০ টাকা। কিন্তু প্রকৃতপক্ষে একজন শ্রমিক বিদেশ যাওয়ার জন্য খরচ করে প্রায় মালয়েশিয়ার ক্ষেত্রে ৪ লাখ টাকার অধিক। তার মানে ৮০,০০০ টাকা থেকে ৪ লাখ টাকা, ৪ লাখ ৫ গুণ টাকা। তার দিতে হয়। প্রায় ৫ গুণ। নাম্বারটি সবার জন্য একই রকম না, কম বেশ হয়। সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে ৪ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা পর্যন্ত, এক একজনের জন্য এক এক রকমের খরচ। এখন এই পুরো টাকাটাই যেহেতু হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিকভাবে সব শ্রমিক যেতে পারে না, এক একজনের ব্যবস্থাপনা এক একজন মানুষ করে। কিন্তু আমরা একটা ফর্মাল বা হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিতর দিয়ে যাই, কিন্তু পাশাপাশি যে মানুষগুলো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ভিতরে যুক্ত থাকে, অংশগ্রহণ করে, প্রভাবিত করে, সেই মানুষগুলো এই পুরো খরচটা শেয়ারগুলো গ্রহণ করে। যে শ্রমিক রিক্রুটমেন্টের যে ব্যবস্থাটা, এটার জন্য তো বাইরা নামে একটা তাদের অর্গানাইজেশন আছে, তার মাধ্যমে তারা মূলত রিক্রুট করে থাকেন। তারপরেও তো একটা কাঠামো তো রয়েছে। নিশ্চিতভাবে একটা কাঠামো রয়েছে এবং আমরা জানি যে বাইরা হচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোর একটি অ্যাপেক্স বডি। সো এই অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি বিভিন্নভাবে রিক্রুটমেন্ট তারা করে। এখন আমাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, তাতে হচ্ছে প্রত্যেকজন শ্রমিক যখন বিদেশ যান তখন তাকে সরকারি প্রক্রিয়া অবলম্বন করতে হয়। যেমন একটা নির্ধারিত প্রক্রিয়া হচ্ছে তাকে ফিঙ্গারপ্রিন্ট একটা স্মার্ট কার্ড নিতে হবে বিএমইটি থেকে। সো এইটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা। এখন এই মানুষটার যে এই ফিঙ্গারপ্রিন্ট স্মার্ট কার্ড ইস্যু করা হচ্ছে, তার আগে তাকে ভিসাটা কালেক্ট করতে হয়। ভিসা কালেক্ট করে কে কখনো কখনো আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে ভিসা সংগ্রহ করে, কিন্তু প্রক্রিয়াটা করতে হবে আপনাকে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। সো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যখন করছে তখন ওখানে আমরা একটা খরচ দেখি যেটা আনুষ্ঠানিক খরচ বা প্রাতিষ্ঠানিক খরচ। সে খরচটা খুব যে বেশি এমন নয়, কিন্তু যখন ভিসাটা সে সংগ্রহ করছে তখন কত টাকা দিয়েছে কে কাকে এটা মেজার করা খুব ডিফিকাল্ট। তারপরে যখন রিক্রুটিং এজেন্সি তার এই ভিসাটা প্রক্রিয়া করার জন্য, তার হচ্ছে এই অভিবাসনটা হচ্ছে সম্পূর্ণ করার জন্য বিএমইটি সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক জায়গার যে কাজগুলো সেগুলো প্রক্রিয়া করে, তখন তার একটা ফি আছে। আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনেক সময় রিক্রুটিং এজেন্সিগুলো ভিসা ক্রয় করে বিদেশ থেকে। আচ্ছা, ভিসা ক্রয় করার সময় একটা তাকে খরচ করতে হয়। এই খরচটাও হচ্ছে আমরা পুরোপুরি দেখতে পাই না। এক একটা ভিসা রিক্রুটমেন্ট এজেন্সি এক এক ধরনের ভিসা ক্রয় করে থাকে এবং আপনারা জানবেন যে ভিসা ক্রয় করার জন্য আমাদের বাংলাদেশ থেকে কত টাকা বিদেশে পাচার করা হয়েছে কিংবা হচ্ছে মানে এটা তো লিগ্যাল ভাবে তো আর এটা যায় না এই অর্থটা। ফর্মাল আনুষ্ঠানিক প্রক্রিয়া আমরা জানি যে মাইগ্রেশন কস্ট কখনো কখনো 0 কিংবা গভর্নমেন্ট নির্ধারিত ফি এর মধ্যে দিয়ে যাবে, কিন্তু আমরা প্রকৃত অর্থে দেখি যে প্রায় 1.34 বা 1.34 ট্রিলিয়ন বাংলাদেশি টাকা হচ্ছে এই ভিসা ক্রয় করতে গিয়ে খরচ হয়েছে, যেটা আমরা হচ্ছে সম্প্রতি প্রকাশিত ড্রাফট শ্বেতপত্রে আমরা দেখেছি জিনিসটা। আচ্ছা, আমি সুমাইয়া ইসলাম আপনার কাছে জানতে চাইব যে মানে এই প্রক্রিয়ার বাইরে আর কোনো প্রক্রিয়া নাই? মানে আমার এই সরকারি তো অনেক ধরনের উদ্যোগ এর আগে নেওয়া হয়েছে। G2G আমরা দেখেছি, মালয়েশিয়ায় চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেন নাই। আপনি দেখেন অভিবাসনের মধ্যে তো হচ্ছে গিয়ে টাকার খেলা চলে, গরিব মানুষের সঙ্গে টাকার একটা বিনিময়, এবং তার বিনিময়ে হচ্ছে কিছু মানুষ মানে ফুলে ফেপে মানে দিনে রাতে বড়লোক হয়ে যায়। তো সেই জন্য তারা এটাকে সিস্টেমটাকে চালু করতে দেয় না। আপনি যদি এখনও দেখেন কোরিয়াতে যে আইপিএস যে সিস্টেম না, সেখানে কিন্তু আপনার কোনো খরচ, যেটা খুবই নমিনাল একটা খরচ এবং পেমেন্ট অনেক ভালো সিস্টেম মতো চলে এই কোরিয়া, যেটা সরকার বুয়েসেলের মাধ্যমে যায়। G2Gতে যে আপনারা দেখেছিলেন যে তখনকার সময়তে মালয়েশিয়ায় মাত্র 23,000 টাকায় শ্রমিক গিয়েছে। এরপরে কি হলো যে এক একটা ওয়ার্কার 5 থেকে 7 লাখ টাকায় মালয়েশিয়ায় গেল। তারপরেও কথা হলো কি 7 লাখ টাকাতে যাওয়ার পরে ওখানে কাজ নেই, ফলস ভিসা। তো এই যে পুরো প্রক্রিয়াটা মাইগ্রেশন সাইকেলের যে ইয়েটা মানে রিক্রুটিং সিস্টেমটা, পুরো জায়গাটাতেই মোর দেন 80% হচ্ছে করাপশনে ভর্তি। এবং তারা এইটাকে যদি শুধুমাত্র এমপ্লয়ার্স পে মডেল করা যেত, কারণ শ্রমিক আপনার দরকার, আপনি আপনার খরচ করে আপনি শ্রমিক নিয়ে যাবেন, আর যে ম্যানেজমেন্ট ফি লাগবে রিক্রুটিং এজেন্সি বা 2 দেশের সরকারের বা অন্যান্য জায়গাতে যে কাজগুলো আছে, সেটার জন্য শ্রমিক তার 3 মাসের বেতন সর্বোচ্চ দিবে। সে যা বেতন পাবে তার 3 মাসের বেতন। যে এক একটা শ্রমিক 7 থেকে 8 লক্ষ টাকা দেয়
নারী শ্রমিকের জন্য কোনো কস্ট লাগবে না, উল্টো সে আরও আপনি ইকোনমিক্স এর মানুষ, তো প্রি রেমিটেন্স সে আরও দিয়ে যায়, তো সেখানে নারী শ্রমিককেও টাকা দিয়ে যেতে হচ্ছে। তার মানে কি পুরো রিক্রুটিং ইন্ডাস্ট্রিটাই চলছে হচ্ছে গিয়ে আপনার কতটা মানুষকে শোষণ করা যায়, অর্থনৈতিকভাবে একটা শ্রেণীকে একেবারেই পঙ্গু করে দিচ্ছে এই মাইগ্রেশনের মাধ্যমে। তো আমি যেটা মানে বড় চিন্তার জায়গা দেখি সেটা হচ্ছে কেউ কাজ পাওয়ার আগে তাকে আবার বিনিয়োগ করতে হয়, এটা একটা। এবং Exactly. মানে 5 থেকে আপনারা যেটা বলছেন যে 4 লক্ষ থেকে প্রায় 6 লক্ষ 7-8 লাখ টাকা পর্যন্ত যা হয়, এই পুরো টাকাটাই তো তাকে অগ্রিম দিতে হয়। পুরো টাকাটা অগ্রিম দিতে হয়, যাওয়ার পরে কাজ পায় না, কাজ পেলে বেতন দেয় না। এই আপনাকে আমি কিছুক্ষণের মধ্যে একটা মেসেজ দেখাচ্ছি যে তারা 15 জন একসঙ্গে গেছে, 4 মাস ধরে গিয়েছে, এই 4 মাস কোনো কোন কাজ দেশে দেয়নি, গেছেন? সৌদি আরবে। সৌদি আরবে আমাদেরকে মেসেজ নারী পাঠিয়েছে, পুরুষ শ্রমিক। পরিশ্রমিক। তো তার হচ্ছে গিয়ে বেতন দেয়নি, বেতন না দেওয়ার পরে 7 দিন ধরে তাকে কাজ দিয়েছে, দেওয়ার পরে ওই বেতন যেটা আসতেছে সে সেটা নিয়ে নিচ্ছে। আর আমরা নিজেরা সৌদি আরবে ভিজিট করতে যেয়ে দেখেছি যে শ্রমিককে বেতন দেয় মেসেজের মাধ্যমে, ফোনে আসে, ফোনে আসার পরে ফোন থেকে টাকা নিয়ে নেয়, ওখানকার যে মিডলম্যান সে টাকা তুলে নিয়ে নেয়। তো যে জন্য এক তো খরচ বেশি, তারপরে ঠিকমতো পেমেন্ট পায় না। আপনি এখন বলবে যে তাহলে পরে এত যে রেমিটেন্স বাড়লো কি করে? আপনি সৌদি আরব থেকে রেমিটেন্সের আসার সংখ্যা দেখেন, যেটা কি যে বলছে ডাটা তো কমে যাচ্ছে। এবং সেই সঙ্গে যে পরিমাণ শ্রমিক গিয়েছে বা যে পরিমাণ শ্রমিক প্রতি মাসে যায়, সেই পরিমাণ তাহলে আমার রেমিটেন্স আসার কথা, তাহলে সেই পরিমাণ রেমিটেন্স আসছে না। একদমই 4-5 লাখ টাকা দিয়ে গিয়েছি, এরপরে আমি ওখানে কাজ পাইনি, এরপরে আমি বেতন পাইনি, এরপরে আমার অবস্থা কি আনডকুমেন্টেড হয়ে আছি। আবার আমি হলো ফিরে আসার জন্য আবার এখন বন্ডেড লেবার সিচুয়েশন শুরু হয়েছে, ওকে পিটিয়ে বলছে যে বাসা থেকে টাকা আনো, দেন তোমাকে আমি পাঠাবো। তো তার মানে যে পরিমাণ শ্রমিক টাকা খরচ করে বিদেশে যায়, সেই পরিমাণ সে আয় করতে পারে না, এবং যে তার হচ্ছে আমার রেমিটেন্স প্রবাহটা দেখলে আমি বুঝতে পারি। আচ্ছা অবশ্যই আপনার কাছে অনেকগুলো বিষয় তো সুমাইয়া ইসলাম বললেন সরাসরি, হ্যাঁ, যে একটা তো হলো যে অর্থ খরচ করে যান, তারপর যেই আসলে মজুরিটা থাকে, আসলে সেইটা দিয়ে কাভার করা যায়? যে ওনারা তো নর্মালি একটা সময় বেঁধে ওনারা যান, কেউ 3 বছর, কেউ 5 বছর, তো এই সময়ে ওই মজুরি দিয়ে ওই টাকা তুলে এটা প্রফিটেবল থাকবে? আমাদের একটা গবেষণা বলছে যে মানুষ যখন একটা ফ্রি ভিসা বলে একটা মজার ভিসা আছে, তো সেটা নিয়ে একটা অন্য আলোচনা আছে। সো যে মানুষগুলো হচ্ছে এরকম ফ্রি ভিসা নিয়ে হচ্ছে বিদেশে যায়, আসলে ফ্রি ভিসা মানে হচ্ছে যে কোনো একটা ভিসা, যে কোনো কাজ করতে পারবেন বলে এরকম একটা ভিসাকে ফ্রি ভিসা বলা হয়। আসলে এটা হচ্ছে কোনো এমপ্লয়মেন্ট ভিসা না, এটাকে আমরা ফ্রি ভিসা নাম দিয়েছি আমাদের দেশে এখানে। সো যে মানুষগুলো এরকম খরচ করে যান বিদেশে, সেটা আমাদের গবেষণা বলছে প্রায় একটি সংসারের 1 বছরের ইনকামের অর্ধেক বাংলাদেশে। সো বিদেশে যাচ্ছেন 6 লাখ টাকা 7 লাখ টাকা করে খরচ করে। এই খরচটা আমরা যখন দেখছি তখন কিন্তু এটা তার হচ্ছে টাকাটা কিন্তু সঞ্চয়ের টাকা না, এই টাকাটা কখনো কখনো সে লোন করে, কখনো কখনো জমি বিক্রি করে, কখনো কখনো হচ্ছে গয়নাগাটি বিক্রি করে। ফলে এই টাকাটা সবার জন্য সঞ্চয়ের টাকা না, সবাইকে একই রকম ভাবে দেখার সুযোগ দেয়। অধিকাংশ মানুষই হয় এটা সম্পদ বিক্রি করছে অথবা ধার করছে, এবং সেটা প্রাতিষ্ঠানিক ধার না, কখনো হচ্ছে অনেক অধিক সুদে ধার নিতে হয় কখনো কখনো। আমাদের আবার এই টাকাটা ম্যানেজ করার জন্য আমাদের একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, প্রবাসী কল্যাণ ব্যাংক, কিন্তু এটার ক্যাপাসিটি অত বেশি নয় যে সব মানুষকে তারা লোন দিতে পারবে। ব্যবস্থাপনাগত ত্রুটি থাকা ছাড়াও অন্যান্য এটার আর্থিক সামর্থ্যের প্রশ্ন আছে, যে সব মানুষকে তারা দিতে পারবে এমন নয় ব্যাপারটি। সো এই খরচ করে তারা যে গেল এবং যে টাকাটা সে ওখান থেকে পাঠাবে, এটারও কিন্তু নিশ্চয়তা নেই। সময় যেটা বলছিলেন যে সে গিয়ে যে একটা ডিসেন্ট চাকরি পাবে, একটা ন্যায্য চাকরি পাবে, সে বাড়িতে টাকা পাঠাবে, ব্যাপারটা এরকম কিন্তু না। এটা নির্ভর করছে যে ওখানে যে এমপ্লয়ার এবং যে রিক্রুটার এখান থেকে তাকে পাঠালো, দুটো যদি খুবই আশানুরূপ হয়, ভালো হয়, তাহলে এই ঘটনাটা ঘটবে যে যাওয়ার পরে সে টাকাটা বাড়িতে ফেরত পাঠাতে পারবে কিছু কিছু মান্থলি বেসিসে। এবং সে টাকাটা উঠাতে তার বাংলাদেশের মানুষের অভিবাসীদের ক্ষেত্রে 9 মাস মতো সময় লাগে গড়ে। টোটাল মাইগ্রেশন কস্টের যে খরচ সেটাকে উঠাতে তাকে হচ্ছে 9 মাস লাগে, যেটা নেপালি শ্রমিকদের লাগে মাত্র 3 মাস। 2 থেকে 3 মাস নেপালি শ্রমিকদের 3 মাস লাগছে, কারণ কি নেপালের অভিবাসন ব্যবস্থাপনার খরচ কম, অনেক বেশি হচ্ছে। এটা এখানে হচ্ছে একটা সুশাসনের ব্যাপার স্যাপার আছে, আমাদের দেশে যেটা ঘাটতি আছে, এই কারণে তাকে খরচটা বেশি করতে হয়। সো এই খরচটা যখন বেশি করে যায়, তখন হচ্ছে আমরা যখন মনে করি যে বিদেশ যাওয়া মানে হচ্ছে একটা মোটামুটি আর্থিক নিশ্চয়তার ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। যদি কোনো কারণে সে ফেল করে, তাহলে পুরো সংসারটা একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়ে।
এবং তখন তাকে এটা পুনরুদ্ধার করতে আগের অবস্থায় ফিরে যেতে আরও অধিক সময় ব্যয় করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে এই মানুষটির সমাজে টিকে থাকা কখনো কখনো কষ্টকর হয়ে যায়, কারণ তাকে লজ্জার মধ্যে পড়তে হয়, কারণ আমাদের সমাজে তো অসফল মানুষকে কেউ সহজে গ্রহণ করতে চায় না। সুমাইয়া ইসলাম, খুব একই রকম জানতে চাচ্ছি, যদি আসলে তারা ফেল, মানে ওই সময়ের জন্য যে যান, এত অর্থ ব্যয় করে যান, সেইটা যদি ওনারা না আনতে পারেন, তাহলে ওনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকে? একটা হচ্ছে যে পরবর্তী পদক্ষেপ খুবই করুণ হয়। আমরা একই ফ্লাইটে ফিরছিলাম একটা মিটিং থেকে, তখন এক বিদেশ ফেরত, সে ফ্লাইটে বসে খুবই ড্রজি ছিল এবং আমরা ফ্রুট জুস খাচ্ছি, ও ড্রিঙ্ক নিচ্ছে। আমি বললাম যে ভাই ফ্রুট জুস খান, ওইটা তো শরীরের জন্য ভালো না। তার বলছে আপা আপনাদের তো জীবনে কোনো কষ্ট নাই, আমি যে বিদেশ থেকে ফিরে যাচ্ছি, আমি বাসায় যেতে পারবো না, আমাকে আত্মহত্যা করতে হবে। আমি কেন? বলছে যে আমি কত টাকার মনে নেই, বেশ কিছুদিন আগের কথা, সে যে লোন করে গিয়েছে, সে যে কাজ পায় নাই, 6 মাস পরে সে ব্যাক করতেছে। তো এই লোনের টাকা কী করে সে শোধ করবে? তার যে ঘর বাড়ি ভিটামাটি ছিল ছোট্ট করে, সেই ভিটামাটি বিক্রি করেছে, লোন নিয়ে গিয়েছে, শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়েছে ছেলে। তো এই হচ্ছে কি, আমি একজনের উদাহরণ দিলাম। এইরকম আপনি যদি যেটা নেন, প্রচুর শ্রমিক অসফল হয়ে ফিরে আসে এবং তার তো ওই এলাকায় যাওয়ার আর তার কোনো জায়গা থাকে না। কারণ হচ্ছে যে তার লোন কিন্তু একটা জায়গা থেকে করে না, এই এনজিওদের যে উচ্চ সুদের লোন আছে সেগুলো নেয়, মাইক্রো ক্রেডিট, পরিবারের বিভিন্ন জায়গা থেকে নেয়, জায়গা জমি ভিটামাটি, অনেকে দেখে সমিল বা দোকানপাট যা থাকে সেগুলো বিক্রি করে যায় এবং এরপরে সেই সম্পদটা হারিয়ে পড়বে, দোকান থাকলে দোকান বিক্রি করে যায়। সো সে তো আর ওই এলাকায় আর ফিরতে পারে না। সো এই যে তার একটা অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, পারিবারিক, মানে সামাজিকভাবে একেবারে বিপর্যস্ত অবস্থায় যে পৌঁছায় মানুষ। দর্শক, আমরা আলোচনায় ফিরবো। আমরা আলোচনা করছিলাম আমাদের যে প্রবাসী শ্রমিকরা আছেন তাদের অধিকার নিয়ে, তাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানছিলাম। আমরা আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি নিচ্ছি। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, ফিরে আসলাম আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি কথা বলছিলাম সুমাইয়া ইসলাম এবং আবুল বাশার। আমরা কথা বলছিলাম শ্রমিকদের, যে আমাদের প্রবাসী শ্রমিকরা আছেন তাদের অধিকার নিয়ে। আবুল বাশার, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বিভিন্ন চ্যালেঞ্জগুলো নিয়ে, যে তাদের, আমাদের যে অভিবাসী শ্রমিকরা যে ধরনের জীবনযাপন করেন এবং যেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। সম্ভাবনার জায়গাও তো একটা আছে বিভিন্ন জায়গার ভিতরে, যেমন প্রতিবেদনের ভিতরে আমরা দেখেছি যে সামনে আর কী কী ধরনের শ্রমবাজার আমাদের বের হয়ে আসবে। তার একটা বড় জায়গা হতে পারে সৌদি আরব, যেখানে যেহেতু এবার বিশ্বকাপের আমাদের একটা সৌদি আরব জায়গা পেয়েছে 10 বছর পরে। এই একই রকমভাবে আমরা দেখেছি যখন কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হলো, বাংলাদেশের অভিবাসন শ্রমিকদের একটা বড় অংশ সেখানে কাজ করেছে, সেখানকার নির্মাণ কাজের ক্ষেত্রে। নতুন সম্ভাবনাগুলোকে আপনারা কিভাবে দেখেন? আমরা দেখেছি কাতার বিশ্বকাপের সময় অনেকগুলো শ্রমিক তারা বাংলাদেশ থেকে নিয়েছিল এবং ওখানে কিন্তু শ্রম অধিকার রক্ষা করার প্রশ্নে ফিফা থেকে তাদের উপরে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল ওদের দিক থেকে এবং তাদেরকে অনেক জবাব দিতে হয়েছে। তার মানে হচ্ছে শ্রমিক অধিকার রক্ষার ব্যাপারে তাদের খুব বেশি আন্তরিকতার জায়গাগুলো আমরা নিশ্চিত করে বলতে পারিনি যে সবগুলো তারা হচ্ছে রক্ষা করবে। তো সৌদি আরব যেহেতু 2034 বিশ্বকাপের জন্য হচ্ছে নির্ধারিত হয়েছেন, ফলে এখানে অনেক স্টেডিয়াম, অনেক ইনফ্রাস্ট্রাকচারের কাজ হবে এবং বাংলাদেশ সহ হয়তো অন্যান্য দেশ থেকে তারা শ্রমিক নেবেন। সেখানে আমরা নিশ্চিতভাবে মনে করতে পারি যে এখানে অনেক শ্রমিক যাবেন আমাদের দেশের।
এখন এই শ্রমিকরা গেলে কি কি বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া দরকার, কারণ অনেক দিন ধরেই তো সৌদি আরব আমাদের হচ্ছে সর্বোচ্চ অভিবাসী শ্রমিক গ্রহণকারী দেশ। শ্রমবাজার। নতুন করে আমাদের মনে রাখা দরকার যে আমাদের একটু আগে যেরকম আপনাকে বলছিলাম যে আমাদের দেশের শ্রমিকদের টাকা উঠাতে 9 মাস কেন লাগে, শুধু কি মাইগ্রেশন কস্ট না, এর পাশাপাশি আরো কারণ আছে যে আমাদের শ্রমিকরা ওখানে কম ইনকাম করে। কারণ আমরা যেহেতু দক্ষ শ্রমিক পাঠাতে পারি না, ফলে ওখানে তাকে যে ইনকামটা করতে হয় তাতে এই টাকাটা ফেরত তৈরি করতে তাকে 9 মাস সময় লাগে। সো আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সৌদি আরবকে মাথায় রেখে নতুন শ্রমিক পাঠানোর কথা চিন্তা করি, তাহলে আমাদের এখন থেকে পরিকল্পনা নিতে হবে এবং সেখানে যাতে শুধুমাত্র কি ইট বহন করা শ্রমিক পাঠাবো, নাকি ওখানকার ডিজাইনিং এর জন্য আমরা শ্রমিক রেডি করব, বা হচ্ছে আমরা দক্ষ মানুষ প্রফেশনাল তৈরি করব। আমরা একটা বিরাট সম্ভাবনার কথা অন্তত প্রায় 2 দশক ধরে বলছি যে সারা বিশ্বেই, বিশেষত উন্নত বিশ্বে জাপান সহ সেখানে বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে, তাদের দেখভালের জন্য একটা শ্রমিকের চাহিদা রয়েছে। কিন্তু সেই অর্থে আমরা ওই সেগমেন্টগুলোয় আমরা অনেক বড় উন্নতি করতে পারি নাই। এইটার কারণ কি আমরা খুবই কমফোর্টেবল আছি আমরা ওই নিচের প্রক্রিয়ায়, নাকি এটা আমাদের কোনো ভিতরের আমাদের কোনো কর্মদক্ষতার অভাব, না কি কারণে এটাকে আসলে মাইগ্রেশনটাকে থার্ড সেক্টর ঘোষণা করেছিল সরকার, কিন্তু সেই অনুযায়ী যে স্টেপগুলো নিতে হবে সরকার শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, অনেকগুলো টিটিসি তৈরি করেছে যেখানে এখানে টাকা পয়সার খেলাধুলা আছে, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারে মনোযোগ না দিয়ে কী ধরনের শ্রমিক দরকার, যে সেই জন্য যে ম্যান পাওয়ার তৈরি করা, শ্রম বাজারে আমার কী ধরনের শ্রমিক ঢুকলে পরে শ্রমিক ভালো থাকবে, দেশ ভালো থাকবে, এই দিকে আমরা নজরটা সেভাবে করে দেইনি। আর সেই সঙ্গে আপনি যেটা বললেন যে ইউরোপে এখন অলরেডি যাচ্ছে, জাপানে, ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে কেয়ার গিভার যাচ্ছে, কিন্তু যে মেয়েটা আমার ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে কাজ করে আসলো, যে সৌদি আরবে বয়স্কদের কেয়ার করে আসলো, শিশুদের যত্ন করে আসলো, তাদেরকে আরপিএল করে তাদেরকে আরেকটু আপগ্রেড করে কিভাবে করে আরও ট্রেন করে তাদেরকে পাঠাতে পারতাম, সেই দিকেও কিন্তু কোনো নজর বা ইনফ্রাস্ট্রাকচার যে করা সেদিকেও আমরা নজর দিইনি। সো এই জায়গাগুলোতে যদি খুব ফোকাস থাকা যেত যে স্কিল করা, আর আরেকটা বড় জায়গা আমি বলবো যে ডোমেস্টিক ওয়ার্ককেও কিন্তু স্কিল হিসেবে ডিক্লেয়ার করা হয়নি, এটাও কিন্তু খুব খারাপ কাজ হয়েছে, কারণ ডোমেস্টিক ওয়ার্কারের কাজটা পুরোটাই স্কিল, এবং এইটা আপনি ক্লিনিং, রান্না করতে গেলে পুষ্টি, শিশুদের ক্ষেত্রে টেক কেয়ার করা, প্রতিটা স্কিল কাজগুলোকে যদি আমরা ডিক্লেয়ার করতাম স্কিল হিসাবে এবং সেভাবে করে ট্রেন করতাম। সেই থেকে আমাদের যারা বিশেষত নারী শ্রমিকরা তো যাচ্ছেন এই ধরনের গৃহকর্মী হিসেবেই যাচ্ছেন মূলত, আমাদের অতখানি সেবা খাতের ভিতরে মানে অন্যান্য যেই হাসপাতাল ভিত্তিক বা কেয়ার গিভিং ওইটা অতখানি যাচ্ছে না। তো এই খাতে কি আসলে নারী শ্রমিকরা যারা যাচ্ছেন তারা এক ধরনের প্রশিক্ষিত হয়ে যাচ্ছেন, নাকি প্রশিক্ষণের কোনো সুযোগ আসলে সেই অর্থে নাই? জাপানে যে মেয়েটা যাচ্ছে তাকে যেভাবে করে তৈরি করা হয়, সৌদি আরবে যে বা আপনার জর্ডানে যে মেয়েটা যাচ্ছে তার জন্য সেভাবে করে তৈরি করা হচ্ছে না। কোয়ালিটি ট্রেনিং যদি প্রোভাইড করা যায় এবং যাকে তৈরি করা হচ্ছে তার শুধুমাত্র কিছু আরবি শব্দ, কিছু মেশিনারিদের সাথে পরিচিত না করে দিয়ে টোটাল ট্রেনিংটা, আমি জাপানে মেয়েদের ট্রেনিংটা দেখেছি, হংকংয়ে মেয়েদের ট্রেনিংগুলো দেখেছি, হ্যাঁ, তার পার্সোনাল গ্রুমিং থেকে শুরু করে তার অ্যাটিটিউড, তার ম্যানেজমেন্ট, প্রত্যেকটা স্কিলের দিকে নজর দেওয়া হয়। আমার মনে হয় যে এখন খুব প্রাইম টাইম সরকারের এখন এই ডোমেস্টিক ওয়ার্কার যাক, কেয়ার গিভার হিসাবে যাক, মানে যে জায়গাতেই শ্রমিক যাবে, ইভেন পুরুষ শ্রমিকের ক্ষেত্রেও, ইভেন বাসার ভাই যেটা বললো যে সৌদি আরবে যারা এই যে স্টেডিয়াম তৈরি করতে যাবে তাদেরও যদি ক্যাটাগরি করে স্কিলের দিকে আমরা নজর দিই, তাতে করে আমাদের শ্রমিকের অধিকার রক্ষাটাও সহজ হয়, কারণ আনস্কিলড হলে পরে বা সেমি স্কিলড হলে পরে তাকে শোষণ করা অনেক সহজ হয়। কিন্তু যদি একটু তার স্কিল হয় এবং এইদিকে যদি সরকার নজর দেয় তার অধিকার রক্ষার ক্ষেত্রে, তার রেমিটেন্স সে পেলো কিনা, তার বেতন পেলো কিনা, তার সুযোগ সুবিধা ঠিক থাকলো কিনা, কাতারে প্রচুর শ্রমিক মারা গিয়েছে, সেখান থেকে যদি লার্নিং নিয়ে দূতাবাসগুলো, লেবার অ্যাটাচেরা এইগুলো খোঁজখবর নিয়ে ঠিক মতো করে দেখাশোনা করে, আমার মনে হয় যে জায়গাটা ভালো হতে পারে। আবুল বাশার, এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করব, আমাদের যেই ডিপ্লোম্যাটিক মিশনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা প্রায় অভিযোগ করি যে আমাদের মানে রেমিটেন্স বলি বা মাইগ্রেশন ওয়ার্কার বলি, অভিবাসী শ্রমিকদের বলি, এইটা যতখানি গুরুত্বপূর্ণ খাত, সেই অর্থে আমাদের মিশনগুলো অতখানি গুরুত্ব দিয়ে এই দেশটাকে পরিচালনা করে থাকেন না, এবং অধিকার নিশ্চিতের ক্ষেত্রে তাদের যেই ধরনের আমরা অ্যাক্টিভ ভূমিকা দেখতে চাই সেটা পাওয়া যায় না। শ্রমিকরা যখন বিদেশে কাজ করতে যান এবং ভবিষ্যতে যাবেন, তাদের দক্ষতার প্রশ্নে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে এবং
প্রশ্ন আছে যে সেখানে হচ্ছে শুধুমাত্র অবকাঠামো নাকি হচ্ছে এখানকার গুণগত পরিবর্তনের জন্য আমরা ইনভেস্টমেন্ট করছি কেন। তো সেই প্রশ্ন অনেক আলোচনা হয়েছে, আমি সেখানে আর নজর দিচ্ছি না। আমাদের একটা হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আছে, সেখানে আমাদের মনোযোগ দেওয়ার সুযোগ আছে এখন, যাতে হচ্ছে আমরা আমাদের অভিবাসনের খাতটাকে ঢেলে সাজাতে পারি। সেখানে হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। কিছু জায়গাতে আরও নজর দেওয়া প্রয়োজন, যেমন হচ্ছে এই প্রতিষ্ঠানটি যদি নিজে থেকে সব কিছু করতে না পারে তাহলে হচ্ছে এখন নতুন একটা মেকানিজম তৈরি করতে পারে, যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে হচ্ছে এক ধরনের কোলাবোরেশন করতে পারে। যেমন আপনাদেরকে আমি একটা জিজ্ঞেস করি যে আসলে বাংলাদেশ থেকে যা শ্রমিক যান এখন বর্তমান সময়ে, তাদের কত অংশ আসলে এই ধরনের প্রতিষ্ঠান থেকে, যেই প্রতিষ্ঠান বলছেন আপনি যে বিভিন্ন আমাদের কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান আছে, সেখান থেকে প্রশিক্ষিত হয়ে যান? আমরা যদি হচ্ছে সরকারি তথ্য দেখি তাহলে একটা বড় অংশকে আমরা বলছি যে স্বল্প দক্ষ শ্রমিক। স্বল্প দক্ষ শ্রমিক, এটার সংজ্ঞায়ন নিয়ে প্রশ্ন আছে, কিন্তু স্বল্প দক্ষ শ্রমিক বলছি। এবং এই মানুষগুলো সবাই কিন্তু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে যান, সার্টিফিকেট নিয়ে যান, তাতে কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে যে এখানকার এডুকেশনটা, সার্টিফিকেটটা কতটা গ্রহণযোগ্য বিদেশের মাটিতে, বা ওখানে কতটা গ্রহণযোগ্য, ততটা গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের অ্যাক্রিডিটেশনটা অত স্ট্যান্ডার্ড না। তো সেই প্রশ্নটা আমাদের আছে এখানে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে। আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে আমাদের দেশের মিশনগুলো কতটা ভূমিকা পালন করতে পারছে বা পারছে না, এবং এটা নিয়ে প্রশ্ন আছে অনেক। এখন এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর হচ্ছে সরাসরি যে ওনারা আন্তরিক নয় ব্যাপারটা এরকমভাবে বলে দেওয়াটা ঠিক হবে না। এখানকার সামর্থ্যের প্রশ্নটাও আমাদেরকে খেয়াল করতে হবে, যে আমরা ওখানে যে ইনভেস্টমেন্ট করি আমাদের মিশনগুলোতে, ওখানে শ্রমিকদের অধিকার এবং শ্রমিকদের দেখভাল করার জন্য যে আমরা যে কর্মকর্তাদের ওখানে দায়িত্ব দেই, সেই কর্মকর্তাদের এমপ্লয়মেন্ট, অ্যাপয়েন্টমেন্ট এবং সেই কর্মকর্তাদের হচ্ছে অন্যান্য খরচাদি, যদি আমরা বলি যে কারখানাগুলো কিংবা হচ্ছে আমাদের নারী শ্রমিকরা যেখানে বাস করছেন বা কাজ করছেন সেখানে তাকে যাওয়া আসার খরচ দেওয়া হয় কিনা, সেরকম কতগুলো টেকনিক্যাল চ্যালেঞ্জ আমাদেরকে নজরে নিয়ে আসতে হবে। তাদের মানে যথেষ্ট পরিমাণ সংখ্যায়ও যথেষ্ট পরিমাণ আছেন কিনা সেটা আমাদের খেয়াল করতে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের প্রায়োরিটি লিস্টে কি আছে, যে আমরা যখন দেখছি যে প্রতি বছর আমরা $26 বিলিয়ন আমরা বিদেশ থেকে পাচ্ছি শ্রমিকদের কাছ থেকে, এই $26 বিলিয়ন পাওয়ার এগেইনস্টে যে হচ্ছে আমাদের দেশ থেকে প্রায় 9 লক্ষ 10 লক্ষ, আজকে পর্যন্ত হিসাব বলছে প্রায় 9 লক্ষের অধিক মানুষ আমরা বিদেশ পাঠিয়েছি। এই ব্যবস্থাপনায় আমরা কত টাকা ইনভেস্ট করেছি? সিপিডির একটা আমরা গবেষণা করে দেখেছি, সিপিডির একটা গবেষণা বলছে যে অত্যন্ত সবচেয়ে কম বরাদ্দ হচ্ছে এই মন্ত্রণালয়, এবং হচ্ছে এই সমস্ত খাতকে আমাদের যদি গুরুত্বের সঙ্গে, অগ্রাধিকারের সঙ্গে দেখতে না পারি তাহলে হচ্ছে এই চ্যালেঞ্জগুলো থেকেই যাবে এবং আমরা সমালোচনা করতে থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে। আলোচনায় ফিরবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমরা আলোচনায় ফিরবো। আমরা জানতে চাইব আমাদের যে অভিবাসী শ্রমিকরা রয়েছেন তাদের অধিকার সমুন্নত রাখতে, তা উন্নত করতে আমরা আরও কী কী পদক্ষেপ নিতে পারি। আমাদের সাথে থাকবেন, আমরা ফিরবো বিরতির পর। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন।
দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। সুমাইয়া ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে সত্যিকার অর্থে বাংলাদেশের অভিবাসী শ্রমিকদেরকে রেমিটেন্স সংগ্রহের হাতিয়ার হিসেবে দেখার বাইরে সত্যিকার অর্থে তাদের অধিকারের বিষয়টা আমরা কতখানি প্রাধান্য আসলে তারা ঐতিহাসিকভাবে পেয়েছেন? অধিকারের জায়গাটা থেকে খুব একটা দেখা হয় না, বরঞ্চ তাকে টাকা পাঠানো, রেমিটেন্স পাঠাবে, এইটা রাষ্ট্র থেকে শুরু করে পরিবারের সকলেই চিন্তা করে যে কত টাকা সে পাঠাবে, এটা একটা মেশিন হিসেবে চিন্তা করে। এবং তার রাইটস ভায়োলেশন হলে পরে তার জন্য যে সাপোর্ট সার্ভিস মেকানিজম স্ট্রেংথেনিং করতে হবে সেটার কোনো ব্যবস্থা করা নাই। এবং কিছুক্ষণ আগে বাশার ভাই যেটা বললেন যে আপনার সবচেয়ে কম বাজেট বরাদ্দ হচ্ছে গিয়ে এই মন্ত্রণালয়ের, তাহলে যার টাকা সবচেয়ে বেশি নিয়ে আসে দেশে, যদিও বলা হয় গার্মেন্টস ক্ষেত্রে সবচেয়ে রেমিটেন্স আসে, কিন্তু গার্মেন্টসে অনেক ভর্তুকির ব্যাপার আছে যেটা মাইগ্রেশনের ক্ষেত্রে টোটালি নাই। সো টাকার দিক থেকে সবচেয়ে টাকা দিচ্ছে যে শ্রমিকরা, তাদের জন্য বরাদ্দর পরিমাণ সবচাইতে কম। কিন্তু বিষয়টা হলো যে এটার জন্য যে পরিমাণ বরাদ্দ দেওয়া দরকার সেটাই যথেষ্ট পরিমাণ না, সেই সঙ্গে এইটার জন্য যে মানুষগুলো গেল, 9 লাখ শ্রমিক গিয়েছে, এই 9 লাখ শ্রমিককে দেখার জন্য, আমি তো সৌদি আরবের কথা বলি, টোটাল লেবার আর্টিস্টে কয়জন আছে? 4 থেকে 6 জন। কয়টা অফিস আছে? 2টা অফিস আছে রিয়াদ এবং মক্কায়। তাহলে এরা কি এনাফ এই এতগুলো মানুষকে দেখার জন্য? আর সেই সঙ্গে হচ্ছে গিয়ে আপনার কিছু সবসময় যে শুধু ম্যান পাওয়ার লাগবে তা না, আপনার সদিচ্ছা, কিছু টেকনোলজি, ডিজিটাল টেকনোলজির সাপোর্ট নিয়েও আমরা করতে পারতাম বা পারি। সেই জায়গাটা তো খুব একটা বিগত সময়ের খুব শক্তিশালী কোনো কাজ হয়নি। শুধুমাত্র এবারে আন্দোলনের সময় দেখলাম যারা কিনা আন্দোলন করেছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটা সাপোর্ট দেওয়া হয়েছে ইমিডিয়েট। এবং তারপরেও কাতার তার এখনও ডাটা শেয়ার করে নাই, সৌদি আরব তার ডাটা শেয়ার করে নাই যে কোন কোন শ্রমিককে তারা নিয়ে রেখেছে। সো দুই দেশেরই শ্রমিকদের দিয়ে ওই দেশের উন্নতি হয়, যে দেশ পাঠায় তারও উন্নতি হয়, কিন্তু শ্রমিকের অধিকার রক্ষার জায়গাতে দুই দেশই অনেক কার্পণ্য করে। আবুল বাশার, আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এটা জোরালো ভূমিকা পালন করে কিনা, এবং সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যে আমরা খুব সরব হলে অধিকার নিয়ে খুব বেশি আমরা যদি কথাবার্তা বলি তাহলে আমার এখান থেকে শ্রমিক যাওয়ার অসুবিধা হইতে পারে, আমরা এটা নিয়ে এই জন্য বেশি কথাবার্তা বলি না। আমার দেশের মানুষ তো, আমার দেশের মানুষের অধিকারের জন্য রাষ্ট্র তো পাশে দাঁড়ানোর কথা। এখন রাষ্ট্র হিসেবে এই অধিকারের প্রশ্নটা আমরা তুলেছি কিনা, কোথায় তুলেছি? সো মেকানিজম কি কোথায় আছে? জাতিসংঘে মেকানিজম আছে, আমরা ইউপিআর এর মাধ্যমে এটা করতে পারি। ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ গিয়ে হচ্ছে যে দেশগুলো হচ্ছে যখন রিভিউ হয় তাদের রাষ্ট্রকে প্রশ্ন করার সুযোগ আছে। এখন যে দেশগুলোতে আমরা শ্রমিক পাঠাচ্ছি সেই দেশগুলো আন্তর্জাতিক এবং হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কাঠামোর সঙ্গে কতটা অ্যালাইন্ড। আমরা যদি সৌদি আরবের কথা বলি, তারা কি আইএলও কনভেনশন রাটিফাই করেছে? করে নাই। আমরা যখন তাকে আমরা বলবো যে তুমি আমার শ্রমিককে 8 ঘন্টার বেশি কাজ করাতে পারবে না, কাজ করাতে হলে তোমাকে হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী পারিশ্রমিক দিতে হবে, এই কথাটা বলার জন্য আমরা কি আমাদের দেশের শ্রমিকদের ন্যায্য অধিকারটা বাস্তবায়ন করতে পেরেছি? ফলে একটা মোরাল স্ট্রেংথ না থাকলে আপনি বাইলেটারাল নেগোসিয়েশনটা কিভাবে করবেন? যে জায়গায় হয়তো আন্তর্জাতিক ব্যবস্থা নেই, তারপরেও তো আমরা দ্বিপাক্ষিকভাবে আরো বেশি আমরা মনে করি যে অ্যাক্টিভ হতে পারি। আমরা নিশ্চয়ই পারি। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি কয়েকটা কাজ আমরা করতে পারি। সব সময় যে সব শ্রমিকের, ইন্ডিভিজুয়াল শ্রমিকের ব্যাপার নিয়ে তো আর আলোচনা করা যাবে না। যখন হচ্ছে আমাদের দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয় শ্রমিক ইস্যুতে, তখন কতগুলো বিষয় আলোচনার টেবিলে উত্থাপন করা প্রয়োজন। আমার নারী শ্রমিকদের ওখানকার মানবাধিকার পরিস্থিতিটা কেমন, হয়তো ইন্ডিভিজুয়াল কেস না, সামগ্রিক পরিস্থিতিটা নিয়ে কথা বলা প্রয়োজন। ওখানকার হচ্ছে কর্মঘণ্টা নিয়ে আছে, ওখানকার হচ্ছে ওয়ার্ক প্লেস সেফটির কথা আছে, তারপরে হচ্ছে তার পারিশ্রমিকের প্রশ্ন আছে। সেই বিষয়গুলো কিন্তু ফর্মাল ডিসকাশনে বা হচ্ছে আনুষ্ঠানিক আলোচনায় এই কথাগুলো তোলাই যায়। সুমাইয়া ইসলাম, এইটা কি মানে হতে পারে যে আমরা নিজেরা আমার দেশের ভিতরে শ্রম অধিকারের ক্ষেত্রে এখনো অতখানি এগিয়ে যাইনি দেখে আমাদের বাইরে শ্রমিকরা গেলেও আমরা একটু চুপচাপ থাকি, অন্যান্য দেশ অনেক সরব থাকে? একটা হচ্ছে যে এক কথা খানিকটা সত্যি, কারণ হচ্ছে যে আমরা আমাদের দেশের শ্রমিককে
ডোমেস্টিক ওয়ার্ক যে ওয়ার্ক সেটা আইনের মধ্যে আমরা এক্সক্লুড করে রেখেছি এবং ডোমেস্টিক ওয়ার্কারের কর্মঘণ্টা থেকে শুরু করে তার যে চুক্তি বাস্তবায়ন করতে হবে সেই ক্ষেত্রেও আমাদের যে মাত্র একটা পলিসি আছে সেটাও কোনো এই আজকে কত বছর হয়ে গেল কোনো রকম অ্যাকশন প্ল্যান করা বা আইনে ঢোকানোর জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশ সরকার এখন পর্যন্ত করেনি। আশা করি এখন হয়তো করবে। যখন কিনা আলোচনার টেবিলে বসে তখন বেশিরভাগই করে আমাদের এমওইউ। আমরা নেপালে দেখেছি আর অন্যান্য রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে দেখেছি তারা মোর ফোকাস অন বিএলএ বায়োলেটারাল এগ্রিমেন্ট। বায়োলেটারাল এগ্রিমেন্টের তুলনামূলকভাবে বাইন্ডিং, এমওইউটা নন বাইন্ডিং। তারপরে জয়েন্ট টেকনিক্যাল কমিটির মিটিং যদি নিয়মিত হয় তাহলেও একটা জায়গা থাকে যে আমার শ্রমিকের অধিকার এই জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে, এই জায়গাগুলোকে তোমাকে ফোকাস করতে হবে। কিন্তু এখন যারা নেগোশিয়েট করবে তারা চিন্তা করে যে আমি কত কম টাকায় সস্তা শ্রমিক পাঠাবো, আমি কত বেশি হচ্ছে গিয়ে রেমিটেন্স আনবো, এই ফোকাস থাকে বেশি, কত সংখ্যা বাড়াবো গুণগত চাইতে। অধিকার রক্ষার জায়গাটাতে এই যখন নেগোশিয়েট টেবিলে এসে তারা অলওয়েজ ছাড় দিয়ে যায় এবং ছাড় দেওয়ার ফলে কি হয়েছে, এখন রেমিটেন্স কমে গেছে, শ্রমিকের যাওয়ার সংখ্যা কমে গেছে, এইগুলো হচ্ছে। আচ্ছা সুমাইয়া আপা, আমি একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে আছে, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হলো যে আমাদের যে শ্রম অধিকারের বিষয়ে যে একটি নতুন কমিশন হয়েছে তাদের সাথে কি আপনাদের আলোচনার সুযোগ হয়েছে যেখানে আপনারা এই বিষয়গুলো নিয়ে আসতে পারেন যে তারা তো সামনের দিনের সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে সরকারকে প্রস্তাব দিবেন? শ্রম অধিকার কমিশনের সঙ্গে দুবার বসেছি। একবার হচ্ছে সব ডোমেস্টিক ওয়ার্কারদের ইস্যুতে আমাদের ডোমেস্টিক ওয়ার্কাররা নিজেরা কথা বলেছে, সেখানে আমি নিজে ছিলাম। এই কিছুদিন আগে আরও ওয়ার্কারদের সহ মাইগ্রেশন ওয়ার্কারদের নিয়েও বসেছে। আর সুলতান ভাই তো এটার প্রধান, সুলতান ভাই নিজেও বলেছে যে শুধু অভিবাসনের খাতে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে আলাদা করে বসবেন। আমরা অবশ্যই বলবো এবং আমরা অলরেডি কিছু ডকুমেন্ট তৈরি করেছি এই সংস্কার কমিশনের কাছে, যেন এই কিছু কিছু গভর্নেন্সের জায়গাগুলো, প্রোটেকশনের জায়গাগুলো, সাপোর্ট সার্ভিস ইনক্রিজিংয়ের জায়গাগুলো যেন দেখা হয়, আর সেই সঙ্গে কস্ট অফ মাইগ্রেশনের জায়গাটা যেন ফোকাস দেয়, যে ইকোনমিক্স জায়গাটা যেন ঠিক থাকে। আবুল বাশার, একদম শেষ সময় আছে অনুষ্ঠানের, আপনার কি কি পরামর্শ থাকবে এই কমিশনের কাছে অভিবাসী শ্রমিকদের অধিকারের জন্য? আমার দিক থেকে বলার একটাই, সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে অভিবাসন কস্ট তো অনেকটা সমস্যা, কিন্তু এটা আসলে সমস্যা নেই, এটা অনেকগুলো সমস্যার ফলাফল। কমিশন দেশীয় বাজারের শ্রমিকদের ব্যাপারগুলো দেখার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আমাদের যে শ্রমিকরা কাজ করছেন সেটাকে হচ্ছে খতিয়ে দেখা এবং এই অভিবাসন কস্টটা কমানোর জন্য একেবারেই কতগুলো টেকনিক্যাল সমস্যা আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সরকারকে রিপোর্ট দেওয়া, যাতে সরকার এগুলোর উদ্যোগ গ্রহণ করতে পারে, যাতে হচ্ছে সামগ্রিকভাবে খরচটা কমে আসে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমরা যেই বিষয়ে আলোচনা করছিলাম আমাদের অভিবাসী শ্রমিকদের অধিকারের কথা, নিঃসন্দেহে আমাদের জনগোষ্ঠীর একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ তারা। বিশেষত আমাদের যে সাম্প্রতিক গণ অভ্যুত্থান হয়েছে তাতে আমাদের দেশের ভেতরের যারা আছেন সেই মানুষদের পাশাপাশি আমাদের অভিবাসী শ্রমিকদের একটা অভূতপূর্ব অংশগ্রহণ ছিল এবং ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অর্থনীতি গঠনে তাদের বিশেষ ভূমিকা রয়েছে। আমরা নিঃসন্দেহে তিনটি বিষয়কে খুব বড়ভাবে এই আলোচনার মাধ্যমে উঠে এনেছি। একটা হলো যে আমাদের যে শ্রমিক যাবার যে খরচটা, সেই খরচটা আমাদের কমিয়ে আনতে হবে এবং সেটার ক্ষেত্রে আমাদের একটা ভালো ব্যবস্থাপনার দরকার এবং অনেক ক্ষেত্রেই এর সাথে আমাদের অর্থ পাচার জড়িত, যেটার ব্যাপারে আমাদের মনোযোগী হওয়া দরকার। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হলো যে আমাদের যে শ্রমিকরা যাচ্ছেন তাদের যদি আমরা দক্ষতা বৃদ্ধি করতে পারি, একদিকে যেমন তাদের আয় বাড়ে, তাদের অধিকারের ক্ষেত্রেও এটা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তৃতীয়ত হলো সার্বিকভাবে আমাদের দেশ হিসেবে আমাদের নাগরিকদের জন্য আরও বেশি অধিকার অন্য দেশে তারা কাজ করলেও তাদের জন্য অর্জন করার ক্ষেত্রে আমাদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং সেই জায়গাটাতেই আমরা আরও বেশি সরকারের পক্ষ থেকে এবং অন্যান্য যে অংশীজনরা আছে তাদের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ চাইব। দর্শক, আমাদের সাথে নিয়মিতভাবে থাকবেন। আমরা এই অনুষ্ঠানে অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আবার জানতে চাইব কেমন আছে অর্থনীতি।